আজকের পর এই মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা, ভুলেও যদি কেউ চোখ তুলে তাকিয়েছিস তাহলে খুর দিয়ে সোজা ভাড়ালটা নামিয়ে দিব। কলেজে সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, বিশেষ করে যাকে নিয়ে বলেছি সেও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি হচ্ছে কারোর এই মাথায় ঢুকছে না, তাই তো? ওকে, ক্লিয়ার করে দিচ্ছি। একটু ফ্ল্যাশব্যাকে যাই। কলেজের সামনে রোড দিয়ে অফিসে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই একটা জায়গায় চোখ আটকে গেল। গাড়িটা সাইড করে এক ধ্যানে তাকিয়ে আছি সেই দিকে। রাস্তার অপোজিট সাইড বরাবর কলেজ। কলেজের একটু দূরেই কয়েকটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তার মধ্যে একটা মেয়েকে দেখে নজর সেখানেই আটকে যায়। চুলগুলো খোপা করে রেখেছে, একদম দেখতে পুরো হুড়পুরি লাগছে। মনে হচ্ছে যেন জান্নাত থেকে এখনই পালিয়ে এসেছে। কলিজাটা যেন একদম খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। কিন্তু ব্যাঘাত ঘাটালো কলেজের কয়েকটা ছেলে মিলে। মেয়েটার সাথে কি নিয়ে জানি জোরাজোরি করছিল। গাড়ির আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না। এক পর্যায়ে ছেলে একটা মেয়েটাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এটা দেখে তো মেজাজ একদম 100-100 বিগড়ে যায়। গাড়ির সিট উল্টিয়ে হকিটা নিয়ে নিলাম। সাথে ছোট সাইজের একটা খুর ছিল। অবশ্য সেটাকে খুর বলে না, চাকুই বলা চলে, কিন্তু সেটা দেখতে একদম খুরের মতন। গিয়ে ছেলেগুলোকে এলো পাথরে মারতে শুরু করলাম। সব কয়টাকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছি। তারপর গিয়ে মেয়েটাকে মাটি থেকে উঠালাম। ওর ফ্রেন্ডগুলোকেও ছেলেগুলো তাড়িয়ে দিয়েছে। ইস, একদম হাতটা পুরো ছিলে গেছে, রক্ত একদম চিরচির করে বের হচ্ছে। পকেট থেকে রুমালটা বের করে চেপে ধরে রেখেছি। মেয়েটা অনর্গল কাঁপতেছে। একটু পর দেখে কাঁপা কাপির মাত্রা আরো বেড়ে গেছে। এই, কি হয়েছে তোমার? এভাবে কাঁপতেছো কেন? আপনার পিছনে দেখেন, অনেকগুলো ছেলে এসেছে আপনাকে জোর করে মারার জন্য। এই, তুমি খামোখা এত টেনশন করছো, ওরা আমার কিছুই করতে পারবে না। এমন সময় পিছন থেকে কেউ একজন চেঁচিয়ে বলে, এই কে রে তুই? তুই নাকি কলেজে এসে আমার ছোট ভাইগুলোকে মেরেছিস? এই প্লিজ আপনি চলে যান, আমার না খুব ভয় করছে, ওরা যদি আপনার ক্ষতি করে দেয়। এই মেয়ে, একদম চুপচাপ থাকো, বলেছি না ওরা আমার কিছুই করতে পারবে না। তুমি এখানে চুপচাপ করে বসো, আমি ওদের হিসাব মিটিয়ে আসছি। বলেই পিছনে ফিরে, হ্যাঁ মেরেছি তো। সাথে সাথে দেখি সব কয়টা ছেলে মাটিতে বসে পড়েছে হাঁটু কেড়ে। কিরে, এখন কথা বলছিস না কেন? সাথে সাথে দেখি একটা ছেলে দৌড়ে এসে আমার পা ঝাপটে ধরে বসে পড়ে। ভাই বিশ্বাস করেন, এটা যে আপনি বুঝতেই পারেনি। যদি সত্যি জানতাম যে আকাশ ভাই কলেজের ছোট ভাইগুলোকে আপনি মেরেছেন, তাহলে কখনোই আসতাম না। উল্টো আরো ওদেরকে মেরে মাটিতে ফেলে রাখতাম। ভাই আপনি আমাদের ক্ষমা করে দেন। হ্যাঁ, তাহলে চিনেছিস আমাকে? যাক, ভালোই। যা গিয়ে যারা যারা ওই মেয়ের সাথে অসভ্যতম করেছে সব কয়টাকে ধরে আমার সামনে নিয়ে আয়, আবারও বানাবো ওদেরকে। ভাই প্লিজ আপনি মাথা গরম করবেন না, আমি এখনই সব কয়টারে এনে আপনার সামনে হাজির করছি। তারপর সব কয়টাকে ধরে এনে আমার সামনে হাজির করে। হকিটা হাতেই ছিল, সেটা দিয়ে আবারও মারতে ধরবো। তখনই সবাই মিলে পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। ভাই আমাদেরকে মাফ করে দেন, এমন কাজ আর কোনোদিন করব না। মায়া লেগে গেল ওদের কথা শুনে। সব কয়টাকে মেরে হাত পা ফাটিয়ে ফেলেছি, এবারে মতন মাফ করে দিচ্ছি। এরপর যদি এমন দ্বারা আচরণ কারোর সাথে করিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর সবার উদ্দেশ্যে বলছি, আজকের পর থেকে এই মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা, যদি ভুলেও কেউ চোখ তুলে তাকিয়েছিস তাহলে সোজা খুর দিয়ে ভাড়ালটা নামিয়ে দিব। ভাই না ভাই, আর কোনোদিন এমন দ্বারা আচরণ করব না আমরা। ওকে যা, ঠিক আছে, কিন্তু যার সাথে অসভ্যতাম করেছিস তার কাছে গিয়ে মাফ চেয়ে নে। সবাই হুমড়ি খেয়ে পড়ল সেই মেয়ের পায়ের উপরে মাফ চাওয়ার জন্য। প্লিজ আপু আপনি আমাদেরকে মাফ করে দিন। এই প্লিজ, মাফ চাওয়ার প্রয়োজন নেই, নিজের ভুল বুঝতে পেরেছেন এতেই অনেক। এই এবার হয়েছে, যে যার মতন ক্লাসে যাও। আর শোনো, কলেজের বড় ভাইকে উদ্দেশ্য করে তোরা ওকে দেখে রাখবি, ওর যেন কোনো কিছুতে সমস্যা না হয়। ভাই আপনি টেনশন নিয়েন না, আমি ওনার খেয়াল রাখবো নিজের বোনের মতো। তারপর যে যার মতো ক্লাসে চলে গেল। মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। মেয়েটার কাছে এগিয়ে গেলাম। এই দেখি, হাতটা দাও, তোমার রক্ত পড়া কমেছে? এই প্লিজ, আপনি আমার কাছে আসবেন না, আপনি খুব ভয়ঙ্কর। কেমন করে বেরহম ভাবে ছেলেগুলোকে পিটিয়েছেন, আপনাকে দেখতেই আমার কেমন যেন ভয় করছে। এই মেয়ে কি বলছো এসব? হ্যাঁ সত্যি বলছি, আপনি তো ভয়ঙ্কর মানুষ।
এক টান দিয়ে মেয়েটাকে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম। মেয়েটার গাঢ় নিঃশ্বাস আমার বুকে এসে পড়ছে। একদম শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছি মেয়েটাকে। এই যে কিছু অনুভব করতে পারছো তুমি? এখনো কি মনে হয় যে আমি খুব ভয়ঙ্কর? হ্যাঁ, আপনি শুধু ভয়ঙ্কর না, খুব ডেঞ্জারাসও। ধ্যাত, হয়েছে, যাও। আমি খুব ডেঞ্জারাস। এবার চলো গিয়ে গাড়িতে বসো। না, আমি কোথাও যাব না, আপনি আমাকে নিয়ে মেরে ফেলবেন। মেয়েটার কথা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। চোখ রাঙিয়ে তাকালাম মেয়েটার দিকে। মেয়েটা চোখ রাঙানো দেখে সোজা গিয়ে চুপচাপ গাড়ির মধ্যে বসে পড়লো। গাড়ি স্টার্ট করে ফার্মেসির সামনে নিয়ে দাঁড় করালাম। মেয়েটা বুঝে গেছে আমি ওকে নিয়ে কোথায় এসেছি। চুপচাপ নেমে পড়লো। তারপর ওকে নিয়ে ফার্মেসি থেকে হাতটা ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসলাম। ফার্মেসিওয়ালারা সাময়িক কিছু মেডিসিন লিখে দিল যে এগুলো ওকে খাইয়ে দিতে। তারপর গাড়ি টানতে সোজা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামালাম। এই চলো। কোথায়? এত কথা বলছো কেন? সোজা আমার সাথে চলো। খাটাস একটা, এমন কেন করছে আমার সাথে? জোর করে সব করাচ্ছে আমাকে দিয়ে। এই কি কিছু বললে? না না, কিছু বলি নাই তো। হ্যাঁ, তাহলে চলো। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে খাবার অর্ডার করলাম। বয় এসে খাবার দিয়ে গেল। নাও, এগুলো খেয়ে নাও, ওষুধ খেতে হবে তোমার। না, আমি খাবো না, আমার খিদে নেই। দেখো, রাগ উঠিও না, চুপচাপ খেয়ে নাও। না, আমি খাবো না। আর আপনি কি, হ্যাঁ, যে আমার উপরে জোর কাটাচ্ছেন? বেশি কথা বলছো মনে হয়। অসুস্থ তুমি, তাই কিছু বললাম না। আর কেউ আমার সামনে উঁচু গলায় কথা বলতে পারে না। উঁচু গলায় কথা বলা আমার একদম সহ্য হয় না। তুমি কিন্তু সেটাই করছো। আচ্ছা যাক, কিছুই বললাম না। আর যাও, তোমার খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি বলেই মেয়েটাকে জোর করে খাইয়ে দিলাম। মেয়েটা আমার হাবভাব দেখে ভয় পেয়ে গিয়েছে, তাই চুপচাপ খেয়ে নিল, কোনো কথা বললো না। লোকটির আচরণে খুব রাগ হচ্ছে। হাহ, ভাব নাই আমার সাথে, খাটাস লক্ষ্য থাকা। একবার মুক্তি পাই গেলে একদম গোষ্ঠী উদ্ধার করে দেবে। হয়েছে, চলো এবার। আর শোনো, আজকে আর ক্লাসে যেতে হবে না। আমি তোমার বাসায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। শরীর ভালো হলে তারপর ক্লাস করতে চেও। আচ্ছা, তো তোমার বাসা কোথায়? তামান্না আবাসিকে। ওকে, চলো, তোমায় নিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। গাড়ি স্টার্ট করে মেয়েটার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। আচ্ছা, তোমার নামটা কি সেটাই তো জানা হলো না। ত্রিধা। আমার নাম জানতে চাইবে না? আপনার নাম তো শুনে নিয়েছি, তখন যে আকাশ ভাইয়া করছিল ছেলেগুলো। ওহ, ভালোই। ত্রিধার সাথে কথা বলতে বলতে ওর বাসার সামনে চলে এসেছি। আচ্ছা, তাহলে এবার আমি চলি। আচ্ছা যাও। মেয়েটা চলে যেতে ধরলো। তখনই আবার পিছন থেকে ডাক দিলাম, এই যে আর একটু শুনে যাও তো। মেয়েটা আমার সামনে এসে হ্যাঁ, কি বললেন? মানি ব্যাগ থেকে একটা কার্ড বের করে দিলাম। এই যে নাও, এটা আমার কার্ড। কখনো দরকার পড়লে ফোন করবে আর নিজের শরীরের যত্ন নেবে, কেমন? আচ্ছা, এবার তাহলে আমি যাই। আরে যাবে তো, এত তাড়াহুড়ো করছো কেন? আরেকটা কাজ বাকি আছে। কি কাজ? কাছে আসো। হ্যাঁ, বলেন। কোনো কথা না বলেই ত্রিধার গালের মধ্যে একটা পাপ্পি দিয়ে দিলাম। আমার কর্মকাণ্ড দেখে মেয়েটা আমার দিকে থ হয়ে তাকিয়ে আছে। কত বড় খাটাস লোক, আচ্ছা আমাকে কিস করে। খাটাস পিটা, তোর একবারে 12টা বাজিয়ে দেব। এই কি বললে তুমি বিড়বিড় করে? বললাম আপনি একটা খাটাস। বলেই তাড়াতাড়ি করে দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল। আকাশ তো হাসতে হাসতে শেষ। ত্রিধার দৌড়ে ঘরে ঢোকা দেখে আবার রাগও উঠছে। মেয়েটা আমাকে খাটাস বলল। ওকে বেবি, সমস্যা নাই, নেক্সট টাইম কাছে পেয়ে নেই খালি। খাটাস কাকে বলে একদম বুঝিয়ে দিব। ত্রিধাকে ঘরে পৌঁছে দিয়ে আমি আমার অফিসে চলে গেলাম, কিন্তু কোনো মতেই মন বসাতে পারছি না অফিসের কাজে। বারবার খালি তখনের কর্মকাণ্ডগুলো চোখে ভেসে আসছিল। আজ যদি আমি না থাকতাম তাহলে ত্রিধার কি হতো আল্লাহ জানে। ত্রিধাতে আমার মনকে একদিনেই কাবু করে ফেলেছে। ওর যদি কিছু হয়ে যেত, ওকে কিভাবে ছেলেগুলো ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে আমি ভেবেই পাচ্ছি না। কিন্তু ছেলেগুলোকে আজ উচিত শিক্ষা দিয়েছে। আমিও তো ওই কলেজেই পড়েছি, আমিও তো এই কলেজের লিডার ছিলাম, রাজত্ব করেছি পুরো কলেজ, কিন্তু কখনো তো কোনো মেয়ের সাথে এইরূপ আচরণ করিনি। এসব নিয়ে ভাবতে ভাবতে বেলা পার করে দিয়েছি। কাজের কাজ কিছুই হয়নি আজ। কোন দিক দিয়ে যে সময় চলে গেছে তা নিজেও জানি না। দুপুরে খাওয়ার ব্রেকের সময় হয়ে এসেছে।
পিয়ন এসে জিজ্ঞেস করে গেছে। স্যার, আপনার খাবার কি কেবিনে এনে দেবো? আমি না করে দিয়েছি, কারণ আজ আর অফিস করব না, সোজা বাসায় গিয়ে খাবো। ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ও শিট, আপনাদের সাথে তো পরিচয় হতেই ভুলে গিয়েছি। আসুন পরিচিত হয়ে নেই। আমি বরাবরের মতোই আপনাদের সাথে আছি আকাশ মাহমুদ। পড়ালেখা শেষ করে বাবার ব্যবসার হাল ধরেছে। ছোট্ট একটা পরিবার আমাদের, বাবা মা আর ছোট বোন মিলি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। এবার গল্পে ফেরা যাক। বাসায় এসে হাত মুখ ধুয়ে খেতে বসলাম। বাবা মায়ের সাথে কেউ কিছু জিজ্ঞেস করেনি যে এই অসময়ে বাড়িতে কেন, কারণ সবাই জানে আমি প্রায় সময় দুপুর পর্যন্ত অফিস করে বাসায় চলে আসি। খেয়ে দিয়ে নিজের রুমে শুয়ে আছে আর তীর্থার কথা ভাবছি। মেয়েটাকে আমার যে করেই হোক চাই চাই, মেয়েটা যে আমার জেনা পর্যন্ত হারাম করে দিয়েছে। এভাবেই 2 থেকে 3 দিন কেটে গেল, কোনো কিছুতেই মন বসাতে পারছে না, শুধু তীর্থার কথাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেদিনের পর থেকে গতকাল রাতে কলেজের এক ছোট ভাইকে ফোন করে বলেছি যে ত্রিধা যদি কলেজে যায় আমাকে ফোন করে জানাতে। সে বলেছে, ভাই, আপনি সকালে কলেজে চলে আসুন, কারণ আগামীকাল একটা পরীক্ষা আছে, খুব গুরুত্বপূর্ণ, সেটা সবার দেওয়াই আবশ্যক। কলেজের কর্তৃপক্ষ বলে দিয়েছে, তাই আগামীকাল উনিও হয়তো আসবেন। ওকে, আমি সকালে চলে আসব। সকালবেলা রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ম্যানেজারকে ফোন করে বলে দিয়েছি যে আমার আজ একটু সময় লাগবে অফিস যেতে, তিনি যেন সামলে নেয়। কলেজে গিয়ে দাঁড়িয়ে আছে, একটু আগেই এসে পড়েছি কলেজে আমি, এখনো কেউ আসেনি। ভালো করে একটু পর সবাই আসতে শুরু করলো, একে একে সবাই চলে এসেছে, কিন্তু ত্রিধা এখনো আসেনি। আর মাত্র সময় বাকি আছে 30 মিনিট। একটু পর দেখি ত্রিধাও এসেছে। আমাকে দেখে চোরের মতন মাথা নিচু করে পালিয়ে যেতে ধরলো। মনে করেছি আমি দেখবো না। এই ত্রিধা, এদিকে আসো। আল্লাহ, ধরা খেয়ে গেলাম গো। ধ্যাত, এখন খাটাসটা আমার সাথে কি করবে আল্লাহ জানে। যাবো কি যাবো না ভাবছি, কিন্তু না গেলে যে বচ্চারটা আমাকে গিলে ফেলবে। বচ্চারটা যে খুব রাগ। চুপচাপ ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ বলুন। আমাকে দেখে পালিয়ে যেতে ধরলে কেন? কই পালিয়ে যেতে ধরেছি? একদম এক টানটি নিজের কাছে নিয়ে আসলাম। এই মেয়ে, আমাকে দাদা পড়ানো হচ্ছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। প্লিজ আমাকে ছেড়ে দিন, সবাই দেখছে, উল্টোপাল্টা ভাববে পরে। ভাবতে দাও, অনেকদিন পর কাছে পেয়েছি, কিছুটা সময় তো তোমায় জড়িয়ে ধরে মনের তৃপ্তি পূরণ করব। মেয়েটার কোমরে হাত দিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরে রেখেছি। প্লিজ ছেড়ে দিন না, আমার পরীক্ষার সময় হয়ে এসেছে তো, এমনিতেই দেরি হয়ে এসেছি, আর বেশি দেরি করলে স্যার আমায় ঢুকতেই দেবে না। এখনো 25 মিনিট বাকি, আর কোনো স্যার তোমায় আটকাবে পরীক্ষা দিতে সেটা আমি দেখে নিব। আমি থাকতে তোমার পরীক্ষার দেওয়া কে আটকাবে? এই কলেজে আমার উপরে কথা বলবে এমন বুকের পাটা কারোরই হয়নি। সে চুপচাপ থাকো, অনেকদিন পর কাছে পেয়েছি তোমাকে, মন ভরে দেখতে দাও। এই যে আপনি আমার দিকে কি করবেন শুনি, আর আমাকেই কেন আপনার দেখতে হবে? ওমা, এটা কি বললা? আমার বউকে আমি দেখবো না তো কে দেখবে? বয়ে গেছে আমার আপনার মতো খাটাস লোকের বহুতে। কথাটা বলেই মুখে হাত দিয়ে ফেললাম। আল্লাহ, কি বলে ফেললাম আমি? এখন তো বচ্চারটা আমাকে কাঁচা গিলে খাবে। ত্রিধার কথা শুনে মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। চোখটা রাঙিয়ে ওর দিকে তাকাতেই সে ভয়ে চোখ নিচে নামিয়ে ফেললো। এই, কি বললা তুমি? চুপ করে আছি, কি বলবো? রাক্ষসটা যেভাবে আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছে তাতে তো কলিজা ধুপ করছে। এখন যদি কিছু বলি পরে যদি আরো রেগে যায়, না, চুপ করেই থাকবো। প্রথমবারের মতো কিছু বললাম না। আজকের পর যদি এরকম কথা আর মুখ থেকে বের হয় তাহলে সোজা থাপ্পড় দিয়ে গালের যে কয়টা দাঁত আছে সব ফেলে দিব। না না, আর কখনো এমন কথা বলবো না। একটা কথা মন দিয়ে শুনে রাখো, তোকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তখন থেকেই তুই আমার। তোর উপর শুধু আমার অধিকার আছে, আর কারো কোনো অধিকার নাই। কেউ যদি তোর উপরে অধিকার খাটাতে আসে তাহলে তার অস্তিত্ব সহ খুঁজে পাবে না। আর সোজা বাংলায় বলে দিলাম। চুপচাপ দাঁড়িয়ে বচ্চারটার কথা শুনছি। আমার উপর তো শুধু তার অধিকার, বাকি যখন আমার বিয়ে হবে তারপরেও তার অধিকার থাকবে। আসছে জোর খাটাইতে বচ্চার লোক, আবার বলে কিনা আমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, তোর মতো খাটাসকে আমি কখনোই ভালোবাসবো না। এই, কি হয়েছে? কি বলেছি সব মাথায় ঢুকেছে তো?
সব মাথায় ঢুকেছে। তাহলে এবার চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো কেন? মুখের উপরে কথা বলতেছে মনে হয়, সোজা যেটা বলেছে সেটা করো। বজ্জাত লোক কোথাকার। আর কারোর সাথে রাগ দেখাতে পারে না, খালি আমার উপরে এসেই সব রাখছেন। পেয়েছেটা কি আমার মধ্যে? বজ্জাতটার কথা মতন চোখ বন্ধ করলাম। ত্রিধা চোখ বন্ধ করতেই ওর ঠোঁট জোড়াতে আলতো করে একটা পাপ্পি বসিয়ে দিলাম। ইস, একদম নেশা লেগে গেছে। ত্রিধা তো চোখ বড় বড় করে ফেলেছে আমার কর্মকাণ্ড দেখে। বজ্জাত লোক, আমার সাথে সব সময় জোর করিস। দেখবি আমারও সময় আসবে, তখন তোকে এসেই করে শিক্ষা দিব। এই যে পড়ি, কি ভাবছো? চলো তোমায় দিয়ে আসি। কিছু বললাম না, খাটাসটা আমায় জোর করে কিস করেছে, খুব রাগ হচ্ছে আমার। ত্রিধাকে আগে পাঠালাম। ত্রিধা হলরুমে ঢুকতেই স্যাররা সেই ক্ষেপে গিয়েছে। এই মেয়ে এত দেরি করে আসলে কেন? স্যার আসলে আসতে একটু লেট হয়ে গিয়েছে। লেট হয়েছে না কি হয়েছে সেটা আমি বুঝি না, কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। স্যারের কথা শুনে সাথে সাথে আমি হলরুমে ঢুকে পড়লাম। স্যার তো আমাকে দেখে পুরো স্যার, ত্রিধা আমার ওয়াইফ, এরপর তো আর কিছু বলতে হবে না মনে হয়। হলরুমে সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। ত্রিধা তো রাখি ফুসছে শুধু। আরে আকাশ, কি বলছো? পৃথা তোমার ওয়াইফ, সেটা আগে বলবে না? মামানি তোমায় যেখানে ইচ্ছে হয় সেখানে গিয়ে বসো। ত্রিধা তো পুরো স্যারের কথা শুনে। আল্লাহ, একটু আগে যিনি আমাকে পরীক্ষা দিতে দিবে না বলেছে, তিনি এখন আমাকে বলছে যেখানে ইচ্ছা হয় সেখানে বসতে। উফ, পাগল হয়ে যাব আমি এই বক্তাটার কারণে। ত্রিধা গিয়ে একটা ভালো জায়গা দেখে বসে পড়লো। ত্রিধার আশেপাশে যারা ছিল তারা আমার ইশারা দেখে বুঝে গেছে যে ত্রিধাকে যেন সাহায্য করে ওরা। পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আমি হলরুমের মধ্যে একটা চেয়ার নিয়ে বসে আছে, কারণ আমার ত্রিধা বেবির যেন কোনো সমস্যা না হয়। আর স্যাররাও আমাকে কিছু বলার মতন সাহস পাচ্ছে না। তিনারা ভালো করেই জানে যে আমি আকাশ কেমন। পরীক্ষা শেষ, ত্রিধাকে নিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে আসলাম। পরীক্ষার হলে আমার জন্য স্যাররা কোনো কড়াকড়ি করেনি, পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে সকল স্টুডেন্টকে। যাক, ভালোই হলো, আমার জন্য সবাই নির্ভয়ে পরীক্ষা দিতে পেরেছে। ত্রিধা চলো। কোথায় যাব? এত কিছু তোমার জানতে হবে না, আমি যেখানে যাব আমার সাথেই যাবে তুমি। আচ্ছা খাটাস, এখন তোর কথা শুনেই চলছি, কারণ যেন তুই আমার ক্ষতি না করে দিস। যে পথরা, আমি তো একদম কাঁচা কিলে খাবে। ত্রিধাকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম, কারণ আমার কলিজাটা অনেকটা সময় বসে পরীক্ষা দিয়েছে, ওর খুব কষ্ট হয়েছে, তাই ওকে কিছু খাওয়াবো বলে রেস্টুরেন্টে নিয়ে এসেছি। দুজনের জন্য খাবার অর্ডার করলাম। মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে আছে। এই, কি হয়েছে? চুপচাপ হয়ে আছো যে? কি হবে? কিছুই হয়নি, কিন্তু মনে মনে তুই যে আস্ত একটা খাটাস, তোর উপরে তো কিছুই বলা যায় না। কিছু বললেই তোর চোখগুলোকে বড় বড় করে ভয় দেখাস, তাই এখন চুপচাপ হয়ে আছি। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে পরীক্ষা দিয়ে। ইস রে, আমার পরীটার মনে হয় খুব কষ্ট হয়েছে পরীক্ষা দিতে। না, একদম না, আমার খুব ভালো লেগেছে পরীক্ষা দিতে, কারণ সব কমন পেয়েছি। এমন সময় বয় এসে খাবার দিয়ে গেল। তাহলে তো ভালোই। আচ্ছা হয়েছে, এবার আর কোনো কথা না, এবার আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, চুপচাপ করে সবটা খেয়ে নেবে। তারপর ত্রিধাকে খাইয়ে দিতে শুরু করে নিজের হাতে। আকাশের মন তো সেই ফুরফুরা, ভালোবাসার মানুষটাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু বিপত্তি বাধে অন্য কিছুতে। আকাশ লক্ষ্য করে দুইটা মানুষ তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখগুলো বড় বড় করে দিয়ে। আকাশের তো সেই রকমের মেজাজ খারাপ হচ্ছে। মরার কপাল, ডেটিংয়ে এসেছি তাও শান্তি দেবে না এরা আমাকে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে ত্রিধাকে খাইয়ে দিচ্ছি। একটু পর দেখি মানুষ দুইটা আমার দিকেই এগিয়ে আসছে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে ত্রিধাকে খাইয়ে দিচ্ছি। একটু পর দেখি মানুষ দুইটা আমার দিকেই এগিয়ে আসছে। কি যে করব বুঝে উঠতে পারছি না, ওনারা এদিকেই কেন আসছেন। ত্রিধা লক্ষ্য করে মানুষ দুইটাকে। ত্রিধা চলো, আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাব। আরে আরে, কই যাচ্ছেন আপনারা? বসুন, আপনাদের সাথে কথা বলতেই তো এসেছি। না, এখানে থাকা যাবে না, আমার বউটার সমস্যা হচ্ছে। এই হতচ্ছাড়া, কি বললি? বউ? হ্যাঁ বউ। আমাদের না জানিয়ে কবে বিয়ে করেছিস? সেটা আপনাদেরকে কেন বলতে যাব? কি বললি বাদর ছেলে? আমাদের বলবি না তো কাকে বলবি? বাবা মা কি করতে হয়েছিস তাহলে তোর? দাঁড়া, তোর কান আজকে মলে দেব একদম। বলে আকাশের কান মলে দেই।
বাবা ছাড়ো, রাখছে আমার খুব। এবার বল, আমাদের না জানিয়ে বিয়ে কেন করেছিস? আরে না বাবা, বিয়ে করিনি তো, সবেমাত্র পটিয়েছি মেয়েটাকে। ত্রিধা তো পুরাই থ। দাঁড়াও বাবাজি, এবার তোমাকে মজা দেখাচ্ছি। তার মানে এই দুইজন ভদ্রলোক খাটাসটার মা বাবা। এবার তো সেই রকমের প্যাচ লাগাবো। বলেছিলাম না আমার নামও ত্রিধা, সময়ে সবটা উসুল করব। বলেই শয়তানি মার্কা একটা হাসি দেয়। আকাশ, বলতে হয়তো চয়েস আছে, বৌমা তো দেখতে একদম মাশাল্লাহ। আরে আমার ছেলে বলে কথা, দেখতে হবে না বাবাকে তার? এই যে আন্টি আঙ্কেল, আপনারা ভুল বুঝছেন। এই খাটাসটা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। ওকে একদম ভালোবাসে না আমি, আর সেই খালি দাবি করে যে আমি তার জিএফ, কিন্তু আমার জন্য সে আস্ত একটা খাটাস। আকাশের মা বাবা তো পুরাই তাজ্জব হয়ে আছে ত্রিধার কথা শুনে। অন্যদিকে আকাশ তো ত্রিধার কথা শুনে পুরো তেলে বেগুনে জ্বলে উঠেছে, কিন্তু কিছু বলতে পারছে না, খালি ওর মা বাবার জন্য। ত্রিধার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বারণ করে চুপ হয়ে যেতে, না হয় এর ফল কিন্তু ভালো হবে না। কিন্তু কে শোনে কার কথা? আন্টি আঙ্কেল দেখেন, আপনার বদ ছেলে এখনো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, চোখগুলো বড় বড় করে। আজকে তো সেইভাবে ভাসাবো অ্যানাকোন্ডা তোকে। ত্রিধার সাথে পাঙ্গা নেওয়া, এবার বোঝাবো কত ধানে কত চাল। আন্টি জানেন আপনার ছেলে আরো কি করেছে? কি করেছে মা? আপনার ছেলে আমাকে জোর করে কিস করেছে, তাও সকলের সামনে। ত্রিধার মুখ থেকে এমন কথা শুনে আকাশের মা বাবা দুজনেই মুখে হাত দিয়ে ফেলে। আকাশ তো মাথা নিচু করে রেখেছে ত্রিধার কথা শুনে। আকাশ, এই মেয়ে যা বললো সব কি সত্যি? বাবা আসলে, আমি জিজ্ঞাসা করেছি সত্যি কিনা। হ্যাঁ বাবা। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুই আমার ছেলে। ত্রিধার তো খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। তোকে নিয়ে কি চিন্তা করেছি, আর তুই করলিটা কি? শুধুমাত্র কিস করে ছেড়ে দিলি, যেখানে বিয়ে করে বাসর করার কথা। কি বলছো উনি এসব? না না না, আম্মু তুমি কোথায়? তুমি আমাকে পাগলা করতে নিয়ে এসো। এদের বাপ বেটা সকলেই পাগল। যেখানে ভেবেছিলাম কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিবে, সেখানে বলছে ভাসর করলি না কেন? না না না, আমি নেই পাগলদের মাঝে। বলেই ব্যাগ নিয়ে উঠে যেতে নিলে আকাশ পেছন থেকে ওর হাত ধরে ফেলে। এই যে এখন কোথায় পালিয়ে যাওয়া হচ্ছে? প্লিজ ছেড়ে দিন। না, সারাসারি হচ্ছে না। আচ্ছা আকাশ, তোরা থাক, আমরা যাচ্ছি। তোর মাকে নিয়ে অনেকদিন কোথাও বের হওয়া হয়নি, তাই আজ একটু নিয়ে ঘুরতে বের হয়েছি। শোন, যা করেছিস চালিয়ে যা। বৌমা আমাদের খুব পছন্দ হয়েছে, একে আমরা বৌমা হিসাবে দেখতে চাই। আচ্ছা বাবা। তারপর তিনারা চলে যান। এদিকে তৃষার তো কলেজে ধুকভুক করছে, কারণ বরযাত্রা আজকে ওকে শেষ করে দেবে। কি না কি বলেছি ওর মা বাবার সামনে। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই রাক্ষসটার হাত থেকে। ত্রিধা বেবি এখন কেমন লাগছে? কোনো কথা নেই, চুপচাপ বসে আছি, আর সামনে বসে খাটাসটা দাঁত বের করে দিয়ে হাসছে। আমাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেলা। কি জানতো আপনার পরিবার আপনার মতোই পাগল? এই কি বললা তুমি? না না, কিছু না। খাবার এখনো শেষ হয়নি, চুপচাপ করে কাছে এসে বসো, না হয় কিন্তু ওখানেই মারতে আরম্ভ করব। না না প্লিজ মারবেন না, এখনই বসছি বলে আকাশের পাশে গিয়ে বসলাম। তারপর ত্রিধাকে বাকি খাবারগুলো খাইয়ে দিয়ে সে নিজেও খেয়ে নেয়। এবার চলো পার্কে যাব। চুপচাপ করে বসে আছি গাড়িতে। খাটাসটার উপরে সেই রাগ হচ্ছে আমার। খাটাসটা আমাকে দিয়ে জোর করে সব করাচ্ছে। খাটাস, আমিও দেখে নেব তোকে। দুজনে মিলে পার্কের এক কোনায় ঘাসের উপরে বসে আছে। দেখি সোজা হয়ে বসো, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকবো। না, তা হবে না। হবে বলেছি। খাটাসটার ভয়ঙ্কর কণ্ঠ শুনে কলিজার পানি শুকিয়ে গেছে। এটাই বুঝি না খাটাসটা আমার মধ্যে কি পেয়েছে। চুপচাপ সোজা হয়ে বসলাম। খাটাসটা কোলে মাথা রেখে শুয়ে আছে। ইচ্ছে করছে মাথাটা একটা বাড়ি দিয়ে ফাটিয়ে দিই। এনাকন্ডা কথা। এরকম যে একটা ভালো লাগা কাজ করছে নিচের ভিতরে, তা বলে বোঝাতে পারবো না। একে তো কাউকে ভালোবেসে ফেলেছি, দ্বিতীয়ত সেই ভালোবাসার মানুষটার কোলের উপরে মাথা রেখে শুয়ে আছে। ইস, এই সময়টা যদি সে আমার কপালে কয়েকশো বার চুমু এঁকে দিত। এই ত্রিধা, কপালে একটা পাপ্পি দাও না। না, পারবো না। দাও না প্লিজ। দেখেন, এসব কিন্তু এখন ভালো হচ্ছে না। সবকিছুই সহ্য করেছি, তার মানে এই না যে বেকার একটা পুরুষকে পাপ্পি দিব।
ভবিষ্যতে যখন আমার বিয়ে হবে তখন যদি আমার বর সব জানে যায় যে আমি বিয়ের আগে একটা বেগানা পুরুষকে পাপ্পি দিয়েছি, তখন সে আমার কি হাল করবে বুঝতে পারছেন? ত্রিধার কথা শুনে আকাশের মেজাজ 100 গরম হয়ে যায়। সে শোয়া থেকে উঠে ত্রিধার চুলের মুঠি ধরে ঠাস করে একটা লাগিয়ে দেয়। এই তুই কি বললি? ভবিষ্যতে তোর বিয়ে হবে, তোর জামাই হবে? কি মগের মূল্য পেয়েছিস নাকি? হ্যাঁ জানোরে বাচ্চা, আমি কি তোর সাথে ফাইজলামো করছি বলে মনে হয়? জবাব দে কথার। ত্রিধা গালে হাত দিয়ে চুপচাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। তোর বর আমি, তোকে বিয়ে করলে আমি করব। তোর লাইফে আর কেউ আসলে তাকে মেরে মাটির নিচে পুঁতে দিব। তার এত বড় সাহস হয়েছে দেখবো আমি, যে আমি থাকতে আমার পরীকে অন্য কেউ বিয়ে করবে। সেটা আমি কখনোই হতে দিব না। তোমার সবটা জুড়ে শুধু আমার বসবাস, তোমার শরীর আমার, তুই পুরোটাই আমার। বলেই ত্রিধাকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটের মধ্যে দিয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাক্কা 10 মিনিট পর ত্রিধাকে ছাড়ে। যত রাগ ছিল সব ত্রিধার ঠোঁটের উপরে মিটিয়েছে। এখন একটু হালকা লাগছে নিজেকে। এত সময় দুনিয়ায় কোনো খেয়ালই ছিল না তার, কারণ সে অন্য জগতে হারিয়ে গিয়েছিল। ত্রিধার কান্নার আওয়াজে তার হুঁশ ফিরে আসে। পাশে ফিরে দেখে ত্রিধা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। এটা দেখে আকাশের চোখ জোড়াও লাল হয়ে যায়। ত্রিধাকে টেনে নিয়ে নিজের বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে। কলিজা প্লিজ কান্না থামাও। তুমি কি কিছুই বোঝো না ত্রিধা? আমি যে তোমায় নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমার পাশে যে অন্য কাউকে সহ্য হয় না আমার। সেই প্রথম দেখায় যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি কিছুই উপলব্ধি করতে পারো না? প্লিজ আমি বাড়ি যাবো, আমাকে ছেড়ে দিন। ছাড়বো, কিন্তু আগে কান্না থামাও। কিসের কান্না থামছে না, কান্নার গতিবেগ আরও বেড়ে গেছে। প্লিজ কলিজা না আমার, কান্না থামাও। ত্রিধা এখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করেই যাচ্ছে। আকাশের আর সহ্য হচ্ছে না ত্রিধার কান্না। তার যে বুক ফেটে কান্না আসছে। ত্রিধার কান্না দেখে সে ত্রিধাকে ছেড়ে দিয়ে নিজেই ত্রিধার চোখ জোড়া দুটো মুছে দেয়। ময়না পাখি না আমার, একদম কান্না করবা না আর। তোমার কান্না দেখে আমার যে কষ্ট হচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো না? প্লিজ আমি বাড়ি যাবো। আচ্ছা চলো, তোমায় আমি বাড়ি ছেড়ে দিয়ে আসছি। তারপর গাড়ি ড্রাইভ করে মেয়েটাকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। মেয়েটা যাওয়ার পথে একটা কথা বলেনি আমার সাথে, কেমন যেন মনমরা হয়েছিল। বাড়িতে পৌঁছে দিয়ে আসার সময় ওর কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে এসেছি, কিন্তু তাও কোনো রেসপন্স করেনি। সোজা বাসায় ঢুকে গিয়েছে। আমিও গাড়ি নিয়ে অফিসে ফিরে এসেছি। ত্রিধা বাড়িতে প্রবেশ করে দেখে ওর বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ত্রিধার বাবা কোনো কথা ছাড়াই ত্রিধার গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। অবাক চোখে তাকিয়ে আছি বাবার দিকে। জি ত্রিধা, আমার ভাবতে অবাক লাগছে যে তুমি এতটা বিগড়ে গেছিস। তোর এতটা অধপতন হয়েছে সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। তুই কি করে একটা ছেলের সাথে পাবলিক প্লেসে নোংরামি করছিস? তোর কি মাথায় নেই যে তিশানের সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে? তারপরেও তুই অন্য একটা ছেলের সাথে বাবা বিশ্বাস করো। বলতে না বলতেই ঠাস করে আরেকটা থাপ্পড় লাগিয়ে দেয় ত্রিধার গালে। একদম চুপ। একটা ওয়ার্ডও তুই আমার সামনে উচ্চারণ করবি না। সোজা আমার শোকের সামনে থেকে দূর হ। ত্রিধা দৌড়ে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে বালিশের মধ্যে মুখ গুঁজে দিয়ে কান্না করতে আরম্ভ করে। হে আল্লাহ, কোন পাপে শাস্তি দিচ্ছ তুমি আমায়? না, আজকের পর আকাশের সাথে আর কখনোই কোনো কথা বলবো না, যত যাই হোক না কেন। ওর জন্য আমি আমার বাবা মাকে হার্ট করতে পারবো না। আর ওই বদলোকের সাথে তো আমার কিছুই নেই, তাহলে কথা কেন বলবো আমি? ওই বদলোকের সাথে জোর করে কিস করলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। খাওয়া নেই দাওয়া নেই, সারাদিন নিজেকে রুমের মধ্যে ঘরবন্দি করে রাখে। খিদের তাড়নায় পেট ফেটে যাবে মতন অবস্থা। আর টিকতে না পেরে রাতের বেলায় নিচে নামে খাওয়ার জন্য। খাবার খেতে গিয়ে দেখে ওর বাবা মা দুজনেই নিচে ডাইনিং টেবিলে বসে আছে। যাক, ভালো হয়েছে এসেছিস, এবার খেয়ে নে, না হয় শরীর খারাপ করবে। কোনো কথাই বললাম না, কি বলবো? যেই মা সারাটা দিন একটা বারের জন্য খাবার খেতে সাধ্য তো করেনি, তার সাথে কিসের কথা? নিজের মতো করে খেয়ে চলে আসতে ধরলাম, তখনই আব্বু ডাক দিল। ত্রিধা দাঁড়া। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। দেখ, যা হয়েছে হয়েছে, নেক্সট টাইম যেন আর এসব কিছুই না শুনে। দেখ, তোকে নিয়েই তো আমাদের স্বপ্ন। আর তুই যদি এমন করিস তাহলে কিভাবে কি করব আমরা? এমন করলে আমাদের যে মুখ দেখানোর মতো আর কোনো জায়গা বাকি থাকবে না। না বাবা, আজকের পর আর কোনো দিন আমার জন্য তোমাদের ছোট হতে হবে না। অনেক বড় শিক্ষা হয়েছে আমার। এটা বলেই নিজের রুমে চলে যায়। পরের দিন সকালবেলা কলেজের উদ্দেশ্যে রওনা দেয়।
কলেজের গেট দিয়ে ঢুকবে তখনই দেখে আকাশ সামনে দাঁড়িয়ে আছে। না, আর কোনো কথাই বলবো না আমি ওই লোকের সাথে। ওই লোক আমার কেউ না। সাইড কেটে চলে আসতে ধরলাম, তখনই পিছন থেকে ডাক দেয়। খারাপ মানুষের সাথে আমার কোনো কথাই নেই, হাজারোবার ডাকলেও ওই লোকের কথায় আমি সাড়া দেব না। হেঁটে চলে আসলাম পাত্তা না দিয়ে। কিরে, কি হলো আবার মেয়েটার? হঠাৎ এমন বিহেভ করছে কেন? না, একটু গিয়ে দেখি তো। ক্লাস শুরু হতে এখনো আধা ঘন্টা বাকি, তাই ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আনিকার সাথে কথা বলছি। এমন সময় পিছন থেকে কেউ একজন এসে হাত ধরে ফেলে। এই, কি হয়েছে তোমার? এমন অদ্ভুত আচরণ কেন করছো তুমি? হাত ছাড়েন। না, হাত ছাড়বো না। আগে বলো কি হয়েছে তোমার? হাত ঝাটকা দিয়ে ছাড়ি দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম সকলের সামনে। এই, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? কে দিয়েছে তোকে এই অনুমতি? ত্রিধার আচরণে পুরো অবাক হয়ে আছি। গতকাল কিস করলাম, তখন কোনো রিয়েক্ট করলো না, কিন্তু আজ একটু হাত ধরায় এমন ক্ষেপে কেন গেল? ত্রিধা বেবি, তোমার কি হয়েছে? হ্যাঁ, এমন কেন করছো তুমি? এই জানোয়ার, একদম বেবি বলবি না আমাকে। কিসের বেবি? হ্যাঁ, কিসের বেবি? কোথাকার বেবি লাগে আমি তোর? ফাউল কোথাকার, উড়ে এসে জুড়ে বসেছিস, আবার কথা বলিস। আজকের পর আমার চোখের সামনেও যেন তোকে দেখতে না পাই। তোর মতো ছেলে আমার আশেপাশে হাজারো ঘোরাফেরা করে, কিন্তু পাত্তা পায় না। আর তুই কোথাকার কি এসে গেছিস একদম? ত্রিধা, মুখ সামলে কথা বলো, না হয় কিন্তু। এই জানোয়ার, কিন্তু মানে কি? হ্যাঁ, কি করবি তুই? আমার লজ্জা করে না তোর যে একটা মেয়েকে জোর করে কিস করিস? আমার বয়ফ্রেন্ড আছে কিনা সেটা কি একবারও জিজ্ঞেস করেছিস? ত্রিধা, তোমার কেউ নাই, তোমার সবই আমি। হাসালি আমাকে। ঠিকই বলেছিস, আমার কেউ নেই, কিন্তু বর আছে, তিশান চৌধুরী, যার সাথে কিছুদিন পর আমার বিয়ে হবে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অন্যের কথা শুনে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। কলেজের সবাই হা করে তাকিয়ে আছে আমাদের কর্মকাণ্ড দেখে। অনেক বলেছিস, আর না, থাপ্পড় মেরেছিস, কিছুই বলিনি, কিন্তু নিজেকে অন্যের দাবি করলে কোন সাহসে? একটা কথা কান খুলে শুনে রাখ, তোকে সেদিনও বলেছি, আজও বলছি, তুই শুধু আমার। আর তোর আজকে কি হাল করি সেটা তুই শুধু দেখে থাক। বলে ত্রিধাকে কোলে তুলে নিলাম। ত্রিধা হাত পা ছোটাছুটি করছে আমার কোল থেকে নামার জন্য, কিন্তু আমার চোখ দেখে একদম চুপসে গেছে, কারণ আমার চোখ জোড়া অগ্নিশিখার মতো লাল হয়ে গেছে। মনে হয় যেন এই চোখের দিকে কেউ তাকালে সেও জ্বলে পড়ে যাবে। ত্রিধাকে কোলে করে নিয়ে সোজা গাড়িতে বসলাম। তারপর গাড়ির সমস্ত গতিবেগ বাড়িয়ে দিয়ে গাড়ি টান দিলাম। ত্রিধাকে একটা নির্জন জায়গায় নিয়ে এসেছি। আজ ওর সতীত্ব নিজের করেই ছাড়বো, তারপর সে আমায় কিভাবে ছেড়ে যায় সেটা খালি দেখব। একটা রুমের মধ্যে ত্রিধাকে এনে বন্দি করেছি। তখন তুই কি বলেছিলি? তিশান চৌধুরীর সাথে তোর বিয়ে হবে? জানোয়ারের বাচ্চা, তুই ওর কথা ভাবলে কি করে আমি থাকতে? বলি ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম। ত্রিধা থাপ্পড় খেয়ে ফুবিয়ে কান্না করে দিয়েছে। মেয়েটার কান্না দেখে কলিজাটা মুচড়ে উঠল। তার উপর থাপ্পড়ের চোটে ঠোঁটও কেটে গিয়েছে। আর কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। ত্রিধাকে রুমে আটকে আমি বের হয়ে চলে আসলাম, কারণ না হয় যে ত্রিধা আমি চোখের পানি দেখে ফেলবে। ওকে সে আমার ভয়ঙ্কর রূপটা দেখাতে এনেছি। আমার এই রূপ দেখলে সে আবারও পাগলামো শুরু করবে। তাই বাইরে চলে এসেছে। একটু পর নিজেকে সামলে নিয়ে আবার রুমে ঢুকেছি। এখন তোকে আমার করে পাওয়া থেকে কে রক্ষা করবে? কারোর রক্ষা করতে হবে না। বলেই বুক থেকে ওড়নাটা ছুঁড়ে ফেলে দিলাম। নে, আমি তোকে নিজের শরীর ছপে দিয়েছি, এখন তোর যা ইচ্ছে হয় কর আমার সাথে। আমাকে ভোগ করতে তো নিয়ে এসেছিস, নে কর ভোগ। তাও তুই আমাকে মুক্তি দে। আমার বাবা মায়ের সম্মান আমি নষ্ট করতে পারবো না। আমার শরীর তুই শেষ করে দে, কিন্তু আমায় ছেড়ে দে। ত্রিধাকে নিয়ে এসেছিলাম যে ওকে সতীত্বের ভয় দেখে নিজের করব, কিন্তু সে তো দেখি উল্টো আমাকেই তাক লাগিয়ে দিয়েছে। আর পারলাম না নিজেকে ধরে রাখতে। এনেছিলাম ওকে কাবু করতে, কিন্তু উল্টো সেই আমায় কাবু করে নিয়েছে। চোখ জোড়া দিয়ে অঝরে পানি পড়ছে। ফ্লোর থেকে ওড়নাটা উঠিয়ে ওর গলায় পেঁচিয়ে দিলাম। পরিসারে, আমি তোর শরীরে নষ্টের দাগ লাগাতে চাই না, আমি তোকে ভালোবাসি, তোর শরীরকে না। তোর যত যাই কিছু বলিস না কেন, আমার মন তুই গলাতে পারবি না। সো আমায় নিয়ে গিয়ে বাসায় দিয়ে আয়, এতেই তোর ভালো হবে। ওকে, চলো, তোমায় সহি সালামতে বাসায় পৌঁছে দিয়ে আসছি। তারপর ত্রিধাকে ওর বাসায় পৌঁছে দিয়ে সোজা গাড়ি টান দিয়ে সেখান থেকে চলে এসেছি। একটা বারের জন্যও ত্রিধার দিকে তাকাইনি। না, আজকের পর আর ওকে কখনো বিরক্ত করব না। অন্যদিকে ত্রিধা বাসায় ঢুকতেই ওর বাবা বলে, বিয়ের জন্য রেডি হয়ে যাও, তোমার এসব নষ্টামি আর সহ্য হচ্ছে না। আজও সেম কাজ করছো। আমি তিশানকে ফোন করে বলে দিয়েছি তারা যেন বিয়ের কাজ শুরু করে। দুদিনের মধ্যেই তোমার বিয়ে হবে।
বাবা, একদম সেই কাজ করেছো। আর আমি কোনো নষ্টামো করতে যাইনি। বাবা হয়ে মেয়েকে এমন অপবাদ দিচ্ছ, তার থেকে ভালো বিয়ে করে নি। আর তোমাদের ভুল ধারণাটা উঠে যাক আমার উপর থেকে। এটা বলে সোজা উপরে চলে যায়, গিয়ে ঠাস করে নিজের রুমের দরজাটা লাগিয়ে দেয়। 2 দিন এভাবেই নিজের ঘরবন্দি করে রেখেছে। আজ বাদে কাল তার বিয়ে, কিন্তু মনে করো খুশির আহ্লাদ নেই। অন্যদিকে আকাশ তো পুরো পাগল পাগল হয়ে যাচ্ছে। উঠতে বসতেই ত্রিধার কথা তার মনে পড়ছে। ত্রিধাকে বিরক্ত করবে না বলে শপথ করেছে, সেখানে ত্রিধার স্মৃতিগুলোই তাকে উল্টো বিরক্ত করছে। সেদিকে যে ত্রিধার বিয়ে হয়ে যাচ্ছে আজ বাদে কাল, সেটা ছিটে ফোটাও আকাশ জানে না। রাতের বেলায় কলেজের এক ছোট ভাই ফোন করে বলে, ভাই, কাল নাকি তিধার বিয়ে। এটা শুনেই আকাশের মনে হয় যেন ওর মাথায় আসমান ভেঙে পড়েছে। দুনিয়াদারির পুরো গোলক ধাঁধার মতো ঘুরছে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। নিউজটা শোনার পর থেকে আকাশের ভেতরে এরকম হতাশা কাজ করছে। কি করবে সে ভেবে পাচ্ছে না। তার উপরে এখন আরও রাত। দিন হলে না হয় একটা কিছু করা যেত। না, কাল সকালে যে করেই হোক কিছু একটা করতে হবে। ত্রিধা শুধু আমার, আর কারোর হতে দিব না ওকে আমি। সারাটা রাত আর ঘুম নেই চোখে। রাতের শেষ ভাগে চোখটা লেগে আসে। চোখটা মাত্র বন্ধ করেছে আর সকাল হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নেয়, তারপর ঘর থেকে বের হয়ে যায়। দুপুরে বিয়ে, তাই তার মতো পরিচিত ছেলে পেলে ছিল, সব কয়টাকে রেডি করে রাখে। উদ্দেশ্য দুপুরবেলায় ত্রিধাকে তুলে আনবে বিয়ের আসর থেকে। একটার আগে ত্রিধার বাসায় চলে যায়। গিয়ে দেখে বিয়ের স্টেজ সেভাবেই সাজানো, কিন্তু কোনো মানুষজন নেই। তখনই হঠাৎ করে ঘর থেকে একটা লোক বেরিয়ে আসে। কিরে, কি ভাবছিস আমি তোর মতো বোকা? আমি জানতাম তুই হাঙ্গামা করবে, তাই তো 12টার আগেই বিয়ের কাজ সম্পূর্ণ করে মেয়েটাকে বিদায় দিয়েছি। এখন তুই কিছু করতে পারবি না। এটা শুনে আকাশ না বলে চিৎকার করে কান্না করে দেয়। না, আমার ত্রিধার বিয়ে হতে পারে না। সে শুধুই আমার, আর কারণ না। আকাশ না বলে চিৎকার করে কান্না করে দেয়। তখনই সে অনুভব করে শরীরে খুব জোর ব্যথা পেয়েছে। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে সে ফ্লোরের উপর পড়ে আছে। তার মানে এতটা সবাই স্বপ্ন দেখছিল সে। তার মানে ঘুমের মধ্যেই এসব উল্টোপাল্টা স্বপ্ন দেখছিলাম আমি। যাক, আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু ভিতরটা যে খা খা করছে। স্বপ্নের মতন যদি বাস্তবে সেটা ঘটে যায়, না, এটা হতে পারে না। উপরওয়ালা হয়তো স্বপ্নের মধ্যে আগাম কোনো বিপদের ইঙ্গিত দিয়েছেন। না, যা করতে হবে খুব শীঘ্রই করতে হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। সে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে শার্টটা গায়ে লাগিয়ে বের হয়ে যায়। অন্যদিকে ত্রিধার কেমন যেন লাগছে। সে এই বিয়েতে খুশি কি বেজার সেটা সে নিজেও বুঝে উঠতে পারছে না। তবে সেই বদরাগী মানুষটাকে তার কেন জানি খুব মনে পড়ছে। পরক্ষণেই মনে পড়ে তার বাবা মায়ের কথা। না, আমি আমার বাবা মাকে সম্মানহানি করতে পারবো না। আর লোকটাকে তো আমি ভালোই বাসি না, তাহলে বাবা এসব নিয়ে কেন ভাবছি? ত্রিধাও সবার সাথে বিয়ের আনন্দে মেতে ওঠে। হাসি মুখে আপন করে নিয়েছে সেই বিয়েকে। আকাশ সেই সকাল ভোরে না খেয়ে বের হয়ে গিয়েছে। ছেলেপেলে যেখানে যাচ্ছিল সবাইকে একত্রে করেছে। যে করেই হোক ত্রিধার বিয়ে সে আটকাবেই। ত্রিধা শুধু তার, আর কারণ না। 12টা বেজে চলেছে। আকাশ ছেলেপেলে নিয়ে সোজা ত্রিধার বাসার উদ্দেশ্যে রওনা হয়। ত্রিধার বাড়ির সামনে গিয়ে দেখে বাড়িটা খুব জাঁকজমকভাবে সাজিয়েছে, কিন্তু বিপত্তি বাঁধে অন্য কিছু নিয়ে। সারা বাড়িতে পুলিশ গার্ড দিচ্ছে, কেউ যেন এসে কোনো হাঙ্গামা করতে না পারে। সেই জন্য মাথায় তো কিছুই কাজ করছে না, কি করবে সে। তার উপরে ত্রিধাকে নাকি এখনও পার্লার থেকে আনা হয়নি। সব কিছু মিলিয়ে একটা বেড়া জালে আটকে গিয়েছে সে। একটু পর ত্রিধাকে পার্লার থেকে আনা হয়। মানুষজনের কোলাহল ও আস্তে আস্তে বেড়ে যায়। কি করবে কোনো কিছুই যেন ভেবে পাচ্ছে না। প্রায় 1টা বেজে এসেছে। ত্রিধার বিয়ের কাজ শুরু করে দিয়েছে। জামাইয়ের গাড়িও এসে গিয়েছে। এবার আর আকাশ নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে একদম ভুলে যায় যে সে কে ছিল। পুরনো রূপে ফিরে যায় সে, যেমনটা সে কলেজ লাইফে ছিল। কাউকে পরোয়া করতো না। আর এখানে তো তার জীবন জড়িত। ফর্মালিটিস রক্ষা করার তো কোনো প্রশ্নই আসে না। ছেলেপেলে নিয়ে সোজা ভেতরে ঢুকে যায়। পুলিশ ওদেরকে আটকাতে চাইলে সোজা মারতে আরম্ভ করে। সিনিয়র পুলিশ অফিসার যে ছিল সে আকাশকে দেখেই চিনে ফেলে। কলেজের এক ভেজাল একেবারে পুলিশ গিয়েছিল। আকাশ মাহমুদ কী জিনিস সেটা সেদিন সেই অফিসার টের পেয়ে গেছে, তাই আর কেউ তাদেরকে বাধা দেয় না। আকাশ গিয়ে সোজা ত্রিধাকে বিয়ের আসর থেকে করে তুলে নেয়। ত্রিধার বাবা আকাশকে আটকাতে চাইলে সোজা ত্রিধাকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
সোজা ভালোই ভালোই বলছি, কেউ আমাকে আটকানোর চেষ্টা করিয়েন না। ত্রিধা শুধু আমার, ত্রিধার বিয়ে হলে আমার সাথেই হবে। আমার আর ত্রিধার মাঝখানে যে আসবে তাকে মেরে সোজা মাটির নিচে পুঁতে ফেলবো। পুরো বিয়েবাড়ি যেন থ মেরে আছে। ত্রিধা আকাশ থেকে ছাড়া পাওয়ার জন্য হাত পা ছোটাছুটি করছে। এই জানোয়ার, তুই আমাকে ছেড়ে দে, আমি তোর সাথে যাব না। আমি তিশানকে বিয়ে করব। এটা বলতেই আকাশের অগ্নিশিখার মতো লাল চোখ জোড়া দিয়ে ত্রিধার দিকে তাকায়। ত্রিধা ভয়ে একদম চুপসে যায়। চুপচাপ আকাশের কোলে ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে পড়ে আছে। আর একটা ওয়ার্ড যদি মুখ দিয়ে বের করেছিস তাহলে তোর কি হাল করবো সেটা তুই ভেবেও পাবি না। খাটাসটার কথা শুনে একদম চুপ হয়ে আছি। ওর চেহারা দেখতে কি যে ভয়ঙ্কর লাগছে সেটা বলে বোঝাতে পারবো না, কিন্তু তোকে আমি কখনোই গ্রহণ করব না, তুই আমার সাথে যত চাই করিস না কেন। আকাশ ত্রিধাকে নিয়ে গিয়ে গাড়িতে তোলে। তারপর ছেলেপেলে সবাই মিলে কাজীর কাছে যায়। গিয়ে মুহূর্তের মধ্যেই ত্রিধাকে বিয়ে করে নেয়। কবুল বলার সময় যদিও ত্রিধা না করেছে, সে কবুল বলবে না, কিন্তু আকাশে তো রক টেরা, তাই সে উল্টো পদ্ধতি অবলম্বন করেছে। সোজা কথায় যখন কাজ হবে না তখন আগুল বাঁকাতেই হয়। শরীরের সমস্ত শক্তি দিয়ে ত্রিধার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ত্রিধা থাপ্পড় খেয়ে কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছে। কাজী পর্যন্ত ঘাবড়ে গিয়েছে আকাশের থাপ্পড় মারা দেখে। কাজীও দ্বিমত পোষণ করেছে যে সে বিয়ে পড়াবে না, কারণ জোর করে বিয়ে করা হচ্ছে মেয়েটাকে। কিন্তু কাজীরও তো জানের ভয় আছে, সে যদি বিয়ে না পড়ায় তার লাশ বের হবে এখান থেকে, সেটা সে বুঝে গেছে, তাই সে আর না করেনি। কি এখন আক্কেল জায়গা মতো এসেছে তো, চুপচাপ কবুল বল আর কাগজে সাইন কর, না হয় শরীরের সমস্ত চামড়া ফাটিয়ে ফেলবো মেরে। ত্রিধা থাপ্পড় খেয়ে সাথে সাথে কবুল বলে দেয় আর কাগজেও সাইন করে দেয়। বিয়ে তো করে নিয়েছে, কিন্তু এখন কি করব? না, মেয়েটাকে নিয়ে সোজা বাড়িতে চলে যাই। যেই ভাবা সেই কাজ। ত্রিধাকে নিয়ে সোজা বাড়িতে এসে উঠেছে। আম্মু, নাও তোমার বৌমা আমাকে রেখে অন্য ছেলেকে বিয়ে করতে চলেছিল, কিন্তু তুমি তো জানো যে তোমার ছেলে কেমন, জোর করে বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসে বিয়ে করে নিয়েছে। কেন রে মা, তোকে জোর করে কেন বিয়ে করতে হলো? আমার ছেলে কি তোকে কম ভালোবাসে নাকি রে? এই মহিলার কথার কি উত্তর দেব ভেবে পাচ্ছি না, কারণ জাততেলা পুরো গোষ্ঠী সহ পাগল। ছেলে একটা মেয়েকে জোর করে বিয়ে করে এনেছে, সেখানে ছেলের গালে জুতো না মেরে ওটা আমাকেই প্রশ্ন করছে। আকাশ, বৌমাকে নিয়ে নিজের রুমে যা। মায়ের কথা মতন ত্রিধাকে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়েই ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দেয়। তারপর কোমর থেকে বেল্ট খুলতে আরম্ভ করে। কিরে কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমাকে রেখে অন্য ছেলেকে বিয়ে করেছিস? আমার ভালোবাসা কি তোর চোখে লাগে না? না, লাগে না, কারণ আমি আপনাকে ভালোবাসি না। আপনি আমার উপরে জোর খাটাচ্ছেন, এর ফল কিন্তু ভালো হবে না। তোর মুখ খুব চলতে শুরু করেছে, দাঁড়া তোকে দমানোর ব্যবস্থা করছি। বলে কোমরের বেল্টটা দিয়ে ইচ্ছে মতো মারতে আরম্ভ করে। ত্রিধা তো চিৎকার করে কান্না করছে। আকাশ ত্রিধাকে মারতে মারতে হাত পা ফাটিয়ে ফেলেছে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আর মারিয়েন না আমাকে প্লিজ, আমার খুব লাগছে। কেন এখন কেন? তখন কোথায় ছিল তোর এই খারাপ লাগা? আজকে তোকে জন্মের শিক্ষা দিয়ে দিব একদম, আর কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার মতন দুঃসাহস করতে পারবি না। ত্রিধা জ্ঞান হারাবে হারাবে অবস্থা। এমন সময় আকাশ বেল্টটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে ত্রিধার উপর ঝাঁপিয়ে পড়ে। আকাশ তার অধিকার ত্রিধার কাছ থেকে আদায় করে নিয়েছে। কিছু সময় পর ত্রিধাকে ছেড়ে দিয়ে উঠে পড়ে। দেখ ভালোই ভালোই বলছি, আমাকে তুই মেনে নে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিব তোর জন্য, আর যদি মানতে না পারিস তাহলে তোর জীবন নিয়ে নিব। সেটা আমি কখনোই করব না। আপনার মতো হাইনাকে কখনোই নিজের স্বামী বলে স্বীকার করব না। ওকে ঠিক আছে, সময়ের অপেক্ষায় থাকলাম, সময় আসলে তুই তো মানবি, এই তোর ঘাড়ও মানবে। ওকে ঠিক আছে, আমিও অপেক্ষায় থাকলাম। জোর করে শরীর নিজের করলেও স্বামী হওয়া যায় না। স্বামী হতে আলাদা একটা গুণ থাকা লাগে, যেটা আপনার মাঝে নেই। আপনার মাঝে শুধু আছে হিংস্রতা। দেখ তোর এই ফালতু বক বক শোনার ইচ্ছে নেই আমার। অফিসে একটা জরুরি মিটিং আছে, আমার যেতে হবে। রাতে এসে তোর ক্লাস নিব। দিদাকে রুমে আটকে রেখে বাহির থেকে তালা মেরে দিলাম। তারপর অফিসের জন্য রওনা হয়েছে, কারণ সে যদি আবারও পালিয়ে যায়। কোনো তো বিশ্বাস নেই, খুব জেদি মেশে। তবে সমস্যা নেই, নিজের করে যখন ফেরেছি একটা সময় না একটা সময় ঠিকই মেনে নেবে। রাতের বেলায় অফিস শেষ করে বাসায় ফিরেছি, আব্বু দরজার সামনেই দাঁড়িয়েছিল। আকাশ, মেয়েটাকে জোর করে বিয়ে করছিস ভালো কথা, কিন্তু এভাবে মারলি কেন? মেয়েটা তো জ্বরে শিখেছে, যা গিয়ে দেখ।
বাবা, আমার আসলে হুঁশ ঠিক ছিল না, কি যে করেছি নিজেও জানি না। জাগিয়ে দেখে আয়, মেয়েটা কিভাবে বিছানার মধ্যে মরার মতো পড়ে আছে। আব্বুর কথা শুনে ভিতরটা মোচড় দিয়ে উঠল। দৌড়ে রুমে চলে গেলাম। গিয়ে দেখি মেয়েটা জড়সড় হয়ে বিছানার উপরে পড়ে আছে। হাত পাগুলো কেমন যেন ফুলে আছে মায়ের ফলে। এটা দেখে নিজেকে পশু মনে হচ্ছে। কিভাবে কি করলাম আমি? মেয়েটা আসলেই ঠিক বলেছে, আমার মধ্যে হিংস্রতায় ভরপুর। কিন্তু কি করব, ওর কথা শুনে যে মাথা খারাপ হয়ে গিয়েছে। চোখ জোড়া ফেটে গেছে মেয়েটার অবস্থা দেখে। গিয়ে সাথে সাথে মেয়েটাকে জড়িয়ে ধরলাম। কলেজা রে, কেন তুই এমন করিস? তুই কি বুঝছিস না যে আমি তোকে ভালোবাসি? মেয়েটার কোনো রেসপন্স নাই, মরার মতন পড়ে আছে। দৌড়ে নিচে চলে গেলাম। আম্মু, ওকে কিছু খেতে দিয়েছ? দিয়েছি বলতে, আমি নিজেই খাবার খাইয়ে দিতে চেয়েছি, কিন্তু সে কোনো মতেই খাবে না। আচ্ছা দেখি, খাবার বেড়ে দাও আমাকে। ওকে, দাঁড়া দিচ্ছি। আম্মু খাবার বেড়ে দিয়েছে, সেটা নিয়ে রুমে চলে গেলাম। দিদাকে শোয়া থেকে উঠিয়ে হেলান দিয়ে বসিয়েছে। বলিছা, তোমার জন্য খাবার এনেছে, তুমি চুপচাপ একটু সোজা হয়ে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। দিদার মুখের সামনে যেই না খাবারের নলা ধরেছি, ছুঁড়ে ফেলে দিয়েছে সব। এই কাটিস, তুই না দুপুরে আমাকে জোর করে কিস করেছিস? হ্যাঁ, এখন তোকে আমি জোর করে কিস করবো। শার্টের কলার জোর করে খামচে ধরলাম। দিদা, যা ইচ্ছা হয় করিও, কিন্তু আগে কিছু তো খেয়ে নাও। এই কথা, চুপ তুই। আমি কিচ্ছু খাবো না, আমি তোকে জোর করে কিস করবো, এটা জানি শুধু। এটা বলেই আকাশকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর তার গায়ের উপরে উঠে পড়ে। গায়ের উপরে উঠে আকাশের ঠোঁট জোড়া নিজের দখলে করে নিয়েছে। আকাশ তো পুরাই আল্লাহ, এ তো দেখি ভূতের মুখে রাম রাম। কিন্তু আকাশ জানে না যে তার উপরে কি তুফান আসতে চলেছে। একটু পর আকাশ মাগো বলে জোরে চিৎকার করে ওঠে। চিৎকারটা এত জোরে করে দিয়েছে যে পুরো বাড়ি খবর হয়ে গিয়েছে। আকাশের চিৎকার শুনে বাড়ির সকল মানুষ ওর রুমের দিকে দৌড়ে আসে। এদিকে আকাশের মনে হচ্ছে যেন তার রুহু এখনই বের হয়ে যাবে। ত্রিধা এমন জোরে ঠোঁটের মধ্যে কামড় দিয়েছে যে তার ঠোঁটে কেটে রক্ত পড়ছে। রুমের দরজা খোলাই ছিল। সবাই এসে আকাশের অবস্থা দেখে তো হাসতে হাসতে শেষ। আকাশের ঠোঁটের অবস্থা দেখে কিছু একটা বুঝে নিয়েছে সবাই। এদিকে আকাশের তো রাগে শরীর ফেটে যাচ্ছে, কিন্তু বেচারা আবার শরমও পাচ্ছে। ধ্যাত, ফাজিল মেয়েটা কি করলো? শ্রদ্ধামা, কি করলি এটা? বেচারা ঠোঁটটা যে শেষ করে দিলি। ত্রিধা 32টা দাঁত বের করে দিয়ে খিলখিল করে হাসছে। হাসতে হাসতে ঠুস করে খাটের উপরে সেন্সলেস হয়ে পড়ে যায়। এই ত্রিধা, কি হয়েছে তোমার? ত্রিধা। ত্রিধার কোনো সাড়া শব্দ নেই। আল্লাহ, কি হলো মেয়েটার? একটু আগেই তো ভালো ছিল। ত্রিধার কপালে হাত দিয়ে দেখে ত্রিধার গা জ্বরে পড়ে যাচ্ছে। আম্মু, ত্রিধার গা তো জলে পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালে যা। আম্মুর কথা মতো ত্রিধাকে কোলে করে নিয়ে হসপিটালে দৌড়। হসপিটালে বাসার পাশেই, তাই আর গাড়ি বের করেনি। এত সময় নষ্ট করবে কে? কোলে করে নিয়ে হসপিটালে পৌঁছেছে। হসপিটালে পৌঁছানোর পর ডক্টরটা ত্রিধার কন্ডিশন দেখে বলে ওকে হসপিটালে অ্যাডমিট করাতে। ওর শরীর নাকি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। ত্রিধাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। আকাশের তো মাথায় কিছুই কাজ করছে না। আল্লাহ, আমার পুরিটার কিছু হবে না তো? ইতিমধ্যে আকাশের মা বাবারাও হসপিটালে এসে পড়ে। ডক্টর কি বললো রে? বাবা, ত্রিধার কন্ডিশন দেখে ডক্টর বলেছে ওকে হসপিটালে অ্যাডমিট করতে। ওর শরীর নাকি অনেক দুর্বল হয়ে গিয়েছে। আচ্ছা, তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আকাশ কেবিনের একপাশে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, আর ত্রিধাকে স্যালাইন দেওয়া হয়েছে। এমন সবাই আকাশের ফোনে অচেনা নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করে কেবিনের বাইরে চলে আসে। হ্যাঁ, কে বলছেন? আমি ত্রিধার বাবা বলছি। হ্যাঁ, কেন ফোন দিয়েছেন? আকাশ, তুমি কিন্তু কাজটা ভালো করলে না। আমার মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিলে। এখনো সময় আছে, ভালোই ভালোই বলছি, আমার মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে যাও, না হয় কিন্তু খুব খারাপ হবে। দেখেন, আপনি ত্রিধার বাবা বলে এখনো সম্মান করছি, না হয় এতক্ষণে আপনার অবস্থা খারাপ করে ছেড়ে দিতাম। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, ত্রিধা শুধুই আমার, আর কারণ না। ওর মা বাবা সব আমার বাবা মা, আর সে আমার আতুরে বউ। ত্রিধাকে আমি কখনোই ফিরিয়ে দিব না। আর কেউ যদি আমার থেকে ত্রিধাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, সে আর দুনিয়ার আলো দেখতে পারবে না। চিরতরে শুয়ে দিব মাটির নিচে, চাই সে হোক আপনি বা অন্য কেউ। আর একটা কি জানে বলছেন,
ওকে ফিরিয়ে না দিলে খারাপ হবে। ওকে ঠিক আছে, আমিও দেখতে চাই আপনি আমার কি খারাপ করেন। যদি আপনার দিমাগ ঠিকঠাক মতন কাজ করে থাকে তাহলে এত সময় বুঝে গেছেন যে আমি আকাশ কি করতে পারি। ওকে যদি বিয়ের আসর থেকে তুলে এনে বিয়ে করতে পারি তাহলে ওকে রক্ষা করার জন্য মানুষও খুন করতে পারবো। কথাটা মাথায় সেট করে নিয়েন। হ্যাঁ, আমি তোমার কিছু করতে পারবো না জানি, কিন্তু তিশান তো পারবে। সে তোমার 12টা বাজিয়ে দিবে। আর আমি এখনো মনে প্রাণে তিশানকেই মেয়ের জামাই হিসেবে মানি। মিজাজ তো পুরো ডাঙায় উঠে গেল। এই জানোয়ারের বাচ্চা, তুই ফোন রাখ, তোদের যা করার কর। আমার বউকে আমার থেকে আলাদা করবি তাই তো? ওকে দেখি তোদের কত বড় বুকের পাঠা। বলে নিজের ফোন কেটে দিলাম। মেজাজটা পুরো বিগড়ে দিয়েছে ত্রিধার বাবা। আমার ময়না পাখিকে আমার থেকে আলাদা করবে? কত বড় বুকের পাঠা হলে আমার কথা বলতে পারে? এমনিতে টেনশনে ভিতরটা ফেটে যাচ্ছে, তার উপরে আজাইরা আলাপ নিয়ে জুটেছে। নিজেকে শান্ত করে কেবিনে ঢুকলাম। আম্মু আব্বু ত্রিধার মাথার কাছে বসেছিল। আম্মু আব্বু তোমরা চলে যাও, আমি সামলে নিব। পারবি তো? হ্যাঁ বাবা পারবো, তোমরা চলে যাও। আম্মু আব্বু চলে গেল। ত্রিধার মাথার কাছে গিয়ে বসে আছে। মেয়েটাকে দেখতে কি মায়াবী যে লাগছে তা বলে বোঝাতে পারবো না। একদম বাচ্চা মেয়ের মতো জড়সড় হয়ে পড়ে আছে। ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। তারপর ওর কোমরে হাত দিয়ে একদম বুকের কাছে নিয়ে আসলাম। শক্ত করে নিজের বাহু ডোরে ত্রিধাকে জড়িয়ে ধরে রেখেছি। কপালে কত হাজার চুমু খেয়েছি তা শুধু উপরওয়ালাই জানেন। সবকিছু ঠিক আছে, কিন্তু মনের মধ্যে কেন জানি কু ডাকছে। আল্লাহ, আমার ত্রিধাকে আমার থেকে কেউ কেড়ে নেবে না তো? না, এখন থেকে বাসায় 24 ঘন্টা সিকিউরিটি রাখবো। কেউ যেন আমার আদুরে বউটার কোনো ক্ষতি না করতে পারে। এসব দিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এসেছে তা নিজেও বলতে পারবো না। সকালবেলা ঘুম ভাঙতে দেখি ত্রিধা আমার দিকে চোখ মেলিয়ে তাকিয়ে আছে। এই পড়ি, তুমি ঠিক আছো তো? দেখি তোমার জ্বর কমেছে কিনা। বলেই মাথায় হাত দিতে যাব, তখনই ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিল। এই যে, একদম আধিক্যতা দেখাতে আসবে না। আপনি আমার কেউ না, জোর করে তুলে এনে বিয়ে করেছেন। এটাকে বিয়ে বলে না, সো আধিক্যতা দেখাবেন না। আরে আরে, তুমি এত রাগ করছো কেন? হ্যাঁ, আমি মানি যে বিয়েটা আর 8-5টা বিয়ের মতন স্বাভাবিক নয়, কিন্তু বিয়ে তো হয়েছে। প্লিজ ভুলে যাও না এখন সব। না, কখনোই না। আপনাকে আমি স্বামী হিসেবে কখনোই মারবো না। সো প্লিজ এখন আমাকে ছাড়ুন। মনটা খারাপ হয়ে গেল। চিধা এখন হয়তো এমন করছো, যেদিন সত্যি আমার মায়ে পড়বে সেদিন আর কাটিয়ে উঠতে পারবে না। চিধাকে ছেড়ে দিয়ে উঠে পড়লাম। ঠিক তখনই আম্মু এসে হাজির, হাতে নাস্তার বাটি। কি রে আকাশ, বৌমার জ্ঞান কখন ফিরে এসেছে? তাও ঠিক আমিও বলতে পারবো না, তবে যখন এসেছে তখন আমি ঘুমেছিলাম। আচ্ছা নে, তোদের জন্য নাস্তা বানিয়ে এনেছি, তোরা খেয়ে নে। কই দেখি দাও, আগে ত্রিধাকে খাইয়ে দিই। নাস্তার বাটিটা খুলে প্লেটে সাজিয়ে ত্রিধার সামনে নিয়ে গেলাম। ত্রিধা দেখি পানিটা দিয়ে একটু কোলে করে নাও, তারপর আমি তোমায় নাস্তা খাইয়ে দিচ্ছি। না, আমি খাবো না। খাবে না মানে? এসব কি ত্রিধা? কালকেও সারাদিন কিচ্ছু খাওনি ঠিকঠাক মতন, এখনো বলছো খাবে না? তোমার শরীরের অবস্থা দেখেছো? এভাবে করলে কি হয় নাকি? প্লিজ লক্ষ্মী না আমার, খেয়ে নাও, না হয় আরো দুর্বল হয়ে পড়বে তো। আমি বলেছি না খাবো না, আর আপনাকে আধিক্যতা দেখাতে মানা করেছি না? আপনার আধিক্যতা দেখলে আমার শরীর রাগে ফেটে যায়। ত্রিধা, আমাকে নিয়ে যা ইচ্ছে হয় বলো, কিন্তু খাবারের সাথে রাগ দেখাবে না বলে দিলাম। 100 বার দেখাবো রাগ, আমি খাবো না, সেটা আমার ইচ্ছা। এই মেয়ে, মুখ এসে গেছে মনে হয়। তুই এখনো মনে হয় আমাকে ভালো করে চিনিস নাই। একদম থাপ্পড় দিয়ে গালে চামড়া সহ লাল করে ফেলবো। মারেন মারেন, এছাড়া কি বা পারেন? এগুলো ছাড়া তো আপনি আর কিছুই করতে পারেন না। ত্রিধা, মুখ সামলে কথা বলো। আরে তোরা কি শুরু করেছিস? এটা হসপিটাল যে, সেটা কি তোদের মাথায় আছে? মা, দেখছো না তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছে? আচ্ছা তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, বৌমাকে আমি খাইয়ে দিচ্ছি। কেবিন থেকে বের হয়ে আসলাম, রাগে পুরো শরীর কাঁপতেছে। আরে আজিব তো, মেয়েটাকে কি খারাপ কিছু বলেছে নাকি? ওকে তুই বাসায় চল, তারপর তোর ক্লাস নিব। মারে, তুই এমন করিস কেন ছেলেটার সাথে? সে তো তোকে ভালোবাসে নাকি, তাই তো এমন করে। লাগবে না আমার অমন খাটাসের ভালোবাসা, সবসময় জোর করে সব করবে। পেয়েছেটা কি আমাকে? এনাগোন্ডা কথাকার। আচ্ছা থাক, হয়েছে, এবার রাগ কমা। ও তো চলে গেছে, এবার মামনি তোকে খাইয়ে দিচ্ছি। লক্ষ্মী মেয়ের মতো সবটা খেয়ে নে।
ত্রিধা কোনো কথা না বলে লক্ষ্মী মেয়ের মতন আকাশের আম্মুর হাতে সবটা খেয়ে নিল। সকাল 9টার সময় ডক্টর এসে ত্রিধার কন্ডিশন দেখে, ওকে রিলিজ করে দেয়। রুমের মধ্যে চুপচাপ বসে আছে ত্রিধা। এদিকে আকাশেরও অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, যাবে কি যাবে না ভাবছে। না, গতকালও অফিস মিস হয়েছে, কিছুটা সময় ছিলাম মাত্র অফিসে, তার উপরে আজ একটা জরুরি মিটিং আছে, না গেলেও হবে না, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। অফিসে গিয়ে মিটিংটা করেই চলে আসবো। ত্রিধা শোনো, আমি অফিসে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। তাড়াতাড়ি অফিসে যা, খটাস তুই। তুই গেলেই আমি বাঁচি, তোকে দেখলেই আমার রাগ উঠেছে। ওকে যান, আমাকে বলার কি আছে, আর আমাকে নিয়ে এত টেনশন না করলেও চলবে। এই পরি, কি বলো তুমি? আমার পরিটাকে নিয়ে টেনশন করব না তো কাকে নিয়ে করব? বলেই ঠুস করে একটা পাপ্পি বসিয়ে দিই ত্রিধার ঠোঁটে। ত্রিধা তো রেগে মেগে ফায়ার। অ্যানাকন্ডা, তুই আমার সাথে সব সময় জোর খাটাস। দাঁড়া, তোকে উচিত শিক্ষা দেব। আকাশ অফিসে চলে যায়। সে অফিসে যাওয়ার কিছু সময় পরেই মিটিং শুরু হয়। মিটিং চলছে এমন সময় আবারও একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। আকাশ ফোনটা রিসিভ না করে কেটে দেয়। অপরিচিত নাম্বার থেকে আবার ফোন আসে, মেজাজটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। কেটে দেওয়ার পরেও মানুষ আবার ফোন কি করে দেয়? কমন সেন্স বলতে কি কিছুই নাই? এক্সকিউজ, আমি 2 মিনিট একটু আসছি। সে ফোনটা নিয়ে মিটিং রুম থেকে বের হয়ে নিজের কেবিনে চলে আসে। ফোন বেজেই চলেছে। হ্যালো, কে বলছেন? আমি কে সেটা পরে শুনিস, আগে ঘরে গিয়ে দেখ তোর বউ আছে কিনা, তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। এমন কথা শোনার পর তো আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে মতন অবস্থা। সে মিটিং ফেলে রেখে দৌড়ে বাড়ি চলে যায়। গাড়ি মনে হয় 100-র উপরে টেনে এসেছে। বাসায় এসে সরাসরি নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে ত্রিধা নেই। নিচে গিয়েও খোঁজ করে, কিন্তু ত্রিধা কোথাও নেই। আম্মু আব্বুকে জিজ্ঞেস করলে তারাও কিছু বলতে পারে না। ত্রিধা নাকি রুমেই ছিল, কিন্তু কই, সে তো রুমে নেই। আকাশের তো চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। তার মানে কি আসলেই ত্রিধাকে কিডন্যাপ করে নিয়ে গেছে সেই লোক? আকাশ তো পুরো পাগল পাগল হয়ে গেছে। কি করবে সে ভেবে পাচ্ছে না। ঠাস করে মাটির উপরে বসে পড়ে। তখনই হঠাৎ মনে পড়লো যে সাদে তো খোঁজ করা হয়নি। তাড়াহুড়ো করে সাদে চলে গেলাম। গিয়ে দেখি ত্রিধা সাদের এক কোনায় দাঁড়িয়ে আছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, দৌড়ে গিয়ে পিছন থেকে ওকে জাপটে জড়িয়ে ধরে উহু করে কেটে দিলাম। ত্রিধা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বলে যা, তুমি ঠিক আছো তো? ধাক্কা দিয়ে আকাশকে সরিয়ে দিলাম। বলে যা প্লিজ, এবার সবটা মেনে নাও না। কি মেনে নিব? আমাকে, আমাদের এই বিয়েটাকে। না, কখনোই না। আপনার মতো নরপশুকে আমি কখনোই মেনে নিব না। আমার বাবা যদি আপনার সাথে আমার বিয়ে দিত তাহলে ঠিক মেনে নিতাম, কিন্তু না, আপনি আমায় জোর করে বিয়ে করেছেন। এর উপরে আবার আমার বাবাকে অপমানও করেছেন এতগুলো মানুষের সামনে। বলে যা, সবটাই তোমাকে পাওয়ার জন্য করেছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, পেয়ে তো গেছেনই। আমাকে পেয়েছেন, আমার শরীর পেয়েছেন, আর কি চাই? ত্রিধা, এমন করে বলিও না প্লিজ। দেখুন, আমার এসব ড্রামা ভালো লাগে না। বুঝবে একদিন সময় হলে। আজ ড্রামা মনে হচ্ছে, কিন্তু সেদিন সত্যি বুঝবে যে আমি আকাশ কি ছিলাম তোমার জীবনে। আচ্ছা বাদ দাও এসব কথা, এখন নিচে চলো। আমার ভালো লাগছে না, আপনি যান, আমি একটু পরে চলে আসবো। আচ্ছা চলে এসো, দেরি করবে না কিন্তু। তারপর নিচে চলে আসতে ধরলাম, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। সেই অপরিচিত নাম্বারটা থেকে ফোন আসলো, যেটা থেকে ফোন করে বলেছে যে ত্রিধাকে তারা কিডন্যাপ করেছে। ফোনটা রিসিভ করলাম। জানোয়ারের বাচ্চাকে সেই করে গালি দিব ভেবে, কিন্তু সে আমাকে তাক লাগিয়ে দিল। কি রে, কেমন দিলাম? জানোয়ারের বাচ্চা, মিথ্যা কেন বললি তুই আমাকে? আমি জানি তুই খুব রেগে আছিস, কিন্তু বিশ্বাস কর, তোকে প্রেশার করে আমার খুব মজা লেগেছে। জানোয়ার, তুই একবার আমার চোখের সামনে পর খালি, তোর 12টা বাজিয়ে দিব। আরে আরে ধীরে, এত তাড়াহুড়ো কিসের? এখন তো মাত্র একটা ঝটকা দিলাম। পরের বার সত্যি তুই ত্রিধাকে আর খুঁজে পাবি না, তখন আমি তোর চোখের সামনে আসব। আমি দেখবো আমি বেঁচে থাকতে আমার কলিজার গায়ে কে হাত লাগায়। হ্যাঁ, এই কনফিডেন্স নিয়েই বসে থাক। রাখলাম। বলেই ফোন কেটে দেয়। রাগে আকাশের পিত্তি ফেটে যাচ্ছে। নিচে এসে নিজের রুমে বসে আছে, এমন সময় অফিসের ম্যানেজার ফোন করে। স্যার, আপনি কোথায়? মিটিংয়ে আপনার জন্য সবাই বসে আছে। ওদের বলে দাও আজ মিটিং হবে না, আমি জরুরি কাজে বের হয়েছি। ওকে স্যার। চুপচাপ বসে আছি, মাথায় কিছুই কাজ করছে না।
এমন সময় দেখি আম্মু রুমে আসলো। কি রে, ত্রিধাকে পেয়েছিস? হ্যাঁ, সাথে দাঁড়িয়ে আছে। মেয়েটার যে কবে আক্কেল জ্ঞান হবে কে জানে। কতগুলো মানুষ তার জন্য টেনশন করছিলাম। আচ্ছা থাক, তুইও আর ওকে নিয়ে ফাও টেনশন করিস না। আম্মুকে কি বোঝাবে যে পাও টেনশন না, ওর পিছনে শত্রু লেগেছে, ওকে যে কোনো সময় আমার থেকে কেড়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, আর তো মনে হয় অফিস যাবি না। না, ওকে, তাহলে ফ্রেশ হয়ে নে, খাওয়ার সময় হয়ে এসেছে প্রায়। আমি নিচে খাবার লাগাচ্ছি। আম্মু চলে গেল, কিন্তু ত্রিধা এখনো নিচে নামেনি। মেয়েটার জন্য খালি দুশ্চিন্তা হচ্ছে। না, সিকিউরিটি লাগাতে হবে ঘরে। 10টা সিকিউরিটি নিয়োগ করলাম সারা বাড়ির জন্য। একটু পর ছোট বোন এসে খেতে ডেকে গেল। ত্রিধাও ইতিমধ্যে নিচে নেমে এসেছে। ওকে নিয়ে খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসেছি। এমন সময় ত্রিধা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমি চাচ্ছিলাম কাল থেকে কলেজে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে যেও, তবে সিকিউরিটি সবসময় তোমার সাথে থাকবে। ঘন্টা এখানেই শান্তি দিবে না আমাকে। ঘরে বসে বসে দম বন্ধ হয়ে আসছে, তাই কলেজে যেতে চাইছি। তিনি সেখানে আবার সিকিউরিটি নামক প্যারাগুলোর সাথে নিতে বলছে। সারাদিন এভাবে কেটে যায়। রাতের বেলা খেয়ে দিয়ে দুজনেই শুয়ে আছে। আকাশ তো ত্রিধাকে 5 গোল করে জড়িয়ে ধরে শুয়ে আছে। ত্রিধা অনেকবার বলেছে ছেড়ে দিতে, কিন্তু কে শোনে কার কথা। আকাশ তো ওকে জড়িয়ে ধরবেই। তাই ত্রিধা আর কিছু বলে না, জানে যে আকাশকে 1000বার মানা করলেও সে শুনবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে দুজনেই রেডি হয়ে নেয়। একজন কলেজে যাবে আর একজন অফিসে। অন্যদিকে সিকিউরিটিরাও সকালে এসে পড়েছে। আকাশ ত্রিধাকে কলেজে নামিয়ে দিয়ে সে অফিসে চলে যায়, আর সিকিউরিটি গার্ডকে বলে যায় কলেজ শেষ হলে তাকে ফোন দিতে। ত্রিধার আশেপাশে 6টা সিকিউরিটি গার্ড, হাতে ইয়া বড় বড় রাইফেল। ত্রিধার রাগে শরীর ফেটে যাচ্ছে। কলেজের কোনো ছেলেই ত্রিধার দিকে তাকাতে সাহস করতে পারছে না। ত্রিধা গার্ডকে ক্লাসরুমের বাইরে রেখে সে ভেতরে ঢুকে পড়ে। সবাই ত্রিধার থেকে দূরত্ব বজায় রাখছে, কারণ সে এখন আকাশ ভাইয়ের বউ। ত্রিধার বান্ধবীরাও একটু দূরে দূরে সরে আছে। ত্রিধার তো এসব একদমই সহ্য হচ্ছে না। অন্যদিকে স্যাররাও কেমন যেন ভেজা বেড়াল হয়ে গেছে। ত্রিধাকে মামনি ছাড়া কোনো কথাই বলছে না। বাহ, স্যারদের আজ আবার কি হলো? সবাই দেখে আমাকে তেলাচ্ছে। সব কিছুই হচ্ছে আমার গুন্ডাটার কারণে। গুন্ডাটাকে স্যারেরা পর্যন্ত ভয় পায়। অ্যানাগান্ডা মনে হয় কলেজে শুধু মারামারিই করতো, তাই সবাই ভয় পায়। কলেজ শেষ করে বাহির হয়েছি, সাথে সাথে এই গার্ডগুলো আমার আশেপাশে গোল করে ঘিরে ফেলেছে। কেমন যে অস্বস্তি লাগছে তা বলে বোঝাতে পারবো না। খাটাসটা আমাকে আসলেই শান্তি দেবে না। এর থেকে তো বাসাতেই ভালো ছিল। কলেজে আসলাম, ওই একটু শান্তিতে থাকতে পারবো, তা না, উল্টো আরো প্যারায় পড়ে গিয়েছি। হাঁটা ধরলাম, সামনে এগোতেই চোখজোড়া ঝাপসা হয়ে আসলো। সামনে আব্বু দাঁড়িয়ে আছে, আমায় দেখতে এসেছে হয়তো, কারণ শ্বশুর বাড়িতে তো অ্যানাকন্ডাটা ঢুকতেই দিবে না। এই যে সিকিউরিটি ভাইয়া, আমাকে একটু সাইড দিন, আব্বু এসেছে আমার সাথে দেখা করতে। সরি ম্যাম, আমরা এটা পারবো না, কারণ স্যারের অর্ডার নাই। স্যার আমাদেরকে বলেছেন আপনাকে যেন একা না ছাড়ি। আপনি কথা বলুন, আমরা সাথেই আছি। রাগে শরীর ফেটে যাচ্ছে। অ্যানাকন্ডা, কুকুর, বাদর, তোদের একটারও ভালো হবে না, বিশেষ করে তো স্যারেরও ভালো হবে না। ধুর, কি আর করা, এভাবেই কথা বলতে হবে। আব্বুকে গিয়ে দৌড়ে জড়িয়ে ধরলাম। মারে কেমন আছিস তুই? আব্বু ভালো আছি, তুমি? কোনো রকম, কারণ তুই যাওয়ার পর থেকেই পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে। কি করবে বলো বাবা, কপাল যে খারাপ আমার। এমন সময় হুট করে কোথা থেকে যেন আকাশ চলে আসে। হুট করে বললেই ভুল হবে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সিকিউরিটি আকাশকে ফোন দেয়। এখানে কি হচ্ছে ত্রিধা? আব্বুর সাথে কথা বলছি। না, কথা বলতে হবে না, চলো আমার সাথে। না প্লিজ, এমন করবেন না। অনেকদিন পর আব্বুকে দেখতে পেয়েছি, প্লিজ একটু কথা বলেই চলে যাবো আপনার সাথে। ওকে বলো, আমি দাঁড়িয়ে আছি। বাপ মেয়ে দুজনেই কথা শেষ করে। আকাশ বাবা, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলেন। বাবা, ত্রিধাকে কিছুদিনের জন্য আমার সাথে বাড়িতে নিয়ে যাই, 2-1 দিন থেকেই আবার চলে আসবে। ওর মা ওকে দেখতে চেয়েছে। আকাশ ঠাস করে তিথার হাত ধরে টান দিয়ে ওর কাছে নিয়ে আসে। না, এটা হবে না। আমার বউ আমার কাছেই থাকবে, আর আপনার মতি গতি ভালো ঠেকছে না। আম্মুর যদি ত্রিধাকে দেখতে হয় তাহলে ওনাকে বাড়িতে পাঠিয়ে দিন, কিন্তু ত্রিধাকে আমি একা ছাড়বো না। এই ত্রিধা চলো। প্লিজ যেতে দিন না। না বলেছি না, আমি কথা কানে চাই না তোমার।
গলার আওয়াজ বন্ধ হয়ে যায় খাটাসটার গলার কণ্ঠস্বর শুনে। অনেক কষ্টের বিনিময়ে তোমাকে নিজের করে পেয়েছি, হারাতে পারবো না আমি তোমাকে বলে ত্রিধাকে কোলে তুলে নিলাম। তারপর সোজা অফিসে চলে এসেছি। ত্রিধা পাশে বসে আছে আর আমি বাকি কাজগুলো শেষ করছি। তারপর ক্যান্টিনে দুজন মিলে খেতে যাব। কাজ শেষ করে দুজন মিলে ক্যান্টিনে খেতে চলে গেলাম। নিজের হাতে ত্রিধাকে খাইয়ে দিচ্ছি। মেয়েটা একদম লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাবার খাচ্ছে। খাটাসটার হাতে একদম খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু না করলে যদি থাপ্পড় লাগিয়ে দেয় এতগুলো মানুষের সামনে, তাই অপারগ হয়ে খেয়ে নিলাম। আমাকে খাইয়ে দিয়ে সে নিজে খাচ্ছে। আচ্ছা শোনেন না, হ্যাঁ বলো। আমার না ওয়াশরুমে যেতে হবে। আচ্ছা যাও, হাত দিয়ে দেখিয়ে দিলাম ওয়াশরুমটা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। যখন বের হয়ে আসবো তখন একটা মানুষকে দেখে চোখ দুটো বড় হয়ে গেল। আপনি এখানে? হ্যাঁ, তোমায় নিয়ে যেতে এসেছি। চলো আমরা দুজন পালিয়ে যাই। না না, আমি এটা পারবো না। বজ্জাতটা একবার দেখতে পেলে আমাকে আস্ত গিলে ফেলবে। আরে কিছু হবে না। না না, আমি আপনার সাথে যাব না। তোমার আমার সাথে যেতেই হবে। বলেই ত্রিধার হাত ধরে ফেলে। এদিকে আকাশ ভাবছে, কী রে, এত সময় হয়ে গেল কিন্তু ত্রিধা এখনো আসছে না কেন? না, গিয়ে দেখি ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি তিশান ত্রিধার হাত ধরে আছে। এটা দেখে তো মাথায় পুরো আগুন ধরে গেল। দৌড়ে গিয়ে তিশানের তলপেটে বরাবর সচরে একটা লাথি মারলাম। তিশান গিয়ে মাটির উপরে আছড়ে পড়ল। অন্যদিকে ত্রিধা তো ভয়ে শেষ। আল্লাহ, উনি তো আজকে আমাকে মেরেই ফেলবে।